প্রিয় দর্শক, কেমন আছেন? সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিউজ 24 এর সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন ইডব্লিউ ভিলা মেডিকেল স্বাস্থ্য সংলাপ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার তানিয়া আলম। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো কিডনি রোগী করণীয় এই বিষয় নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজ উপস্থিত আছেন ডাক্তার আবু নঈম মোহাম্মদ আব্দুল হাই, সহকারী অধ্যাপক, শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ। দর্শক, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে প্রয়োজনীয় পরামর্শ নিতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমরা আজকে কথা বলবো কিডনি রোগী করণীয়, কিন্তু তার আগে একটু সমসাময়িক বিষয় নিয়ে আলাপ করি। যে যেমন করোনা রোগের যে আমাদের লকডাউন চলছে, রোজা মানে শুরু থেকেই লকডাউন চলছিল, তো একটু কমে গিয়েছিল কিন্তু সংক্রমণ। এখন ঈদের সময় দেখা যাবে সবাই বাড়িতে গিয়েছে, আবার আসছে। কি মনে হচ্ছে আবার কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে বেড়ে যাচ্ছে সংক্রমণের হার, মৃত্যুর হারও। এই বিষয়ে প্রথমে একটু বলবেন। প্রথমে আসলে আমি ধন্যবাদ জানাই নিউজ 24-কে, যেহেতু আমাকে একটা জনপ্রিয় একটা অনুষ্ঠানে কিডনি বিষয়ে কিছু কথা বলার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। কিডনি বিষয় নিয়ে যখন আমরা কথা বলি, কিডনি আসলে মানব দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। যখন কিডনি বিষয়ে চিন্তা করব, তখন কিডনি আসলে কার্যকারিতা সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা প্রয়োজন সকলের জন্য। কিডনি মূলত রক্ত পরিশোধন করে বিপাকজনিত যে বজ্রটা শরীর থেকে মূত্র তৈরির মাঝে বের করে দেয়। এছাড়া কিডনি শরীরে দেখা যায় যে অতিরিক্ত যে পানি যে যেন না থাকে, অতিরিক্ত পানির যে ভারসাম্য সেটাও রক্ষা করে, রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, শরীরে যে অম্ল, ক্ষার কিংবা অ্যাসিডের যে মাত্রার যে সাম্যতা সেটা রক্ষা করে। এছাড়া খুব প্রয়োজনীয় কিছু উপাদান শরীরে রক্তকণিকা তৈরি করার জন্য ইরাইথ্রোপয়েটিন নামে একটা হরমোন, তাছাড়া ভিটামিন ডি কার্যকরী ফর্মে আসার জন্য কিন্তু কিডনির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অবশ্যই ব্লাড প্রেশার তো অবশ্যই গুরুত্বপূর্ণ অংশ। হ্যাঁ, তো আমরা যখন কিডনির যদি জটিলতা বা কিডনি রোগ সম্পর্কে যখন চিন্তা করবো, আসলে আমরা বৃহৎ যদি বড়ভাবে যদি আমরা চিন্তা করি, দুইটা ভাগে ভাগ করে নিতে পারি। একটা হচ্ছে আকস্মিক কিডনি বিকলতা, হঠাৎ করে সম্পূর্ণ সুস্থ একজন মানুষ, তার কিডনি সম্পূর্ণ ভালো কাজ করছে, দেখা গেল কোনো কারণে হঠাৎ কয়েক ঘন্টা থেকে 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মাঝে হঠাৎ কার্যকারিতা অনেকটা হ্রাস পেয়ে যায়। হ্রাস পাওয়ার জন্য একটা সময় দেখা যাচ্ছে তার হয়তো তার যে প্রস্রাবের পরিমাণটা কমে যাচ্ছে, শরীরে আস্তে আস্তে পানি চলে আসছে, একটা সময় শ্বাসকষ্ট শুরু হচ্ছে, ধীরে ধীরে দেখা যাচ্ছে যে সে হয়তো খিঁচুনি হচ্ছে, তার চেতনা লোপ পাচ্ছে। এই ধরনের ক্ষেত্রগুলোকে আমরা সাধারণত আকস্মিক কিডনি বিকলতা বা অ্যাকিউট কিডনি ইনজুরি বলি। তো এই ধরনের ক্ষেত্রগুলোকে সাধারণত যদি চিকিৎসা দেওয়া যায়, এটা সম্পূর্ণ ভালো হয়ে যায়। অপরপক্ষে যেটা এখন সারা পৃথিবী জুড়ে যেটা নিয়ে সবচেয়ে চিন্তিত, সেটা হচ্ছিল ক্রনিক কিডনি ডিজিজ, যে ধীর গতি কিডনি বিকলতা। সারা পৃথিবী জুড়েই এখন আমাদের মেইন ফোকাস, যখন আমরা কিডনি রোগ সম্পর্কে বলি, সবাই কিন্তু আসলে প্রথম অর্থে এটাই মনে করে যে হ্যাঁ, আমার তো কিডনি রোগ হলো, আমার সব শেষ। আসলে ধীর গতি কিডনি বিকলতা হচ্ছিল ধীরে ধীরে কিডনি যে তার কার্যকারিতা আস্তে আস্তে হ্রাস পেতে থাকে অনেক দিন ধরে। বললে যে আমরা যদি হিসাব করে বলি যে 3 মাস বা 3 মাসের বেশি থাকতে হবে, তখনই কিন্তু আমরা বলতে পারবো যে হ্যাঁ, তার ক্রনিক কিডনি ডিজিজ বা ধীর গতি কিডনি বিকলতা হচ্ছে। এটা বেশিরভাগ এটা আসলে রিভার্সিবল না, অর্থাৎ এটা আগের জায়গায় ফিরে আসে না। চিকিৎসা দিলে হয়তো আমরা হয়তো তাকে থামিয়ে রাখতে পারি বা তার গতিটাকে হ্রাস করে রাখতে পারি, কিন্তু সম্পূর্ণভাবে আসলে ভালো হওয়া যায় না। তো এর পিছনে আমরা যদি চিন্তা করি যে ক্রনিক কিডনি ডিজিজ বা ধীর গতি কিডনি বিকলতার পিছনে কারণগুলো কি, সারা বিশ্ব জুড়ে, বাংলাদেশ কেন, পৃথিবী জুড়েই এখন এক নাম্বার যদি আমরা প্রথম চিন্তা করি, আসলে ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কারণ হচ্ছিল ক্রনিক কিডনি ডিজিজ। এছাড়া আরো উচ্চ রক্তচাপ, তারপর আমাদের জন্য থার্ড ওয়ার্ল্ড কিংবা যারা ডেভেলপিং কান্ট্রিগুলা, উন্নত বিশ্বেও গ্লোমেরুলোনেফ্রাইটিস বলে, অর্থাৎ গ্লোমেরুলাসের যে প্রদাহ, সেটাও একটা কারণ হতে পারে। এছাড়া কিছু পলিসিস্টিক কিডনি ডিজিজ থাকে, তাছাড়া তার হয়তো বংশগত কোনো রোগ থাকতে পারে, তার পাথরজনিত কোনো প্রতিবন্ধকতা যদি অনেক দিন থাকে সেই ক্ষেত্রে হতে পারে, কোনো ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া যদি দীর্ঘদিন থাকে, আমরা বলি ক্রনিক ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, সেক্ষেত্রে হতে পারে। এছাড়া আরও সাধারণত এল্ডারলি পেশেন্টের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ঝুঁকিটা অনেক বেশি, যারা 60-এর বেশি বয়স যাদের, তাদের ক্ষেত্রে। আচ্ছা, তো সেক্ষেত্রে দেখা যায় আমরা একটু কিডনি থেকে আছে যে আমি প্রথমে বলছেন যে করোনা নিয়ে আমরা একটা কথা বলি, যে করোনা যে আমরা বলছি যে সংক্রমণ আর মৃত্যু ঝুঁকি বেড়ে যেতে পারে এই আগামী দেখা যাবে 10 থেকে 14 দিনের মধ্যে, এরকম কি আপনি আছেন যে সরকারি মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসেবে আছেন, কিডনি বিভাগে আছেন, কিন্তু আপনাদের করোনা রোগীরা কিন্তু যারা কিডনি আক্রান্ত থাকে, যারা তাদের জন্য দেখা যায় করোনার এফেক্টটা খুব খারাপ হিসেবে আসছে।
তো সেক্ষেত্রে আপনাদের কি মনে হয় যে আসলে কি সামনের দিনগুলোতে পেশেন্ট বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা একটু একটু বলবেন? ভালো, খুবই ভালো প্রশ্ন। যেটা আসলে করোনা যে বৈশ্বিক মহামারী, যেটা এখন অতিমারি বলছে, জি। যে দেখা যাচ্ছে যে আমাদের কিডনি রোগীরা তো আসলে কিডনি রোগীদের ক্ষেত্রে ঝুঁকি অনেক বেশি। যেসব ঝুঁকিপূর্ণ যে রিস্ক ফ্যাক্টর যেগুলো আছে তার মধ্যে কিন্তু ক্রনিক কিডনি ডিজিজ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তাছাড়া অন্যান্য কারণ আছে, যেটা আমরা বললাম ডায়াবেটিস, হাইপারটেনশন, হৃদরোগ, কিংবা যাদের ফুসফুসে রোগ রয়েছে, সিওপিডি কিংবা অ্যাজমা যাদের আছে। কিডনি ডিজিজ, আর যেটা চিন্তা করা হচ্ছে যে এটা তো আমাদের এখন দ্বিতীয় ওয়েভ, সেকেন্ড ওয়েভ চলছে। সেকেন্ড ওয়েভে যদিও আমরা এখন কিছুটা কমের দিকে, কিন্তু আমাদের কিন্তু একটু ভয় আছে, যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কিন্তু মানে খুবই খারাপ অবস্থা, ওদের সর্বোচ্চ মৃত্যুর হার কিন্তু রেকর্ড অলরেডি রেকর্ড হয়েছে। এটা যেহেতু বর্ডার, আমরা যদি আসলে বর্ডারটা Already কিন্তু আমাদের কিন্তু চলে এসেছে, আমরা অলরেডি কিন্তু 6 থেকে গেছে। 7টা স্ট্রেন কিন্তু এর মধ্যে কিন্তু ভারতীয় ভ্যারিয়েন্ট কিন্তু ডিটেক্টেড হয়ে গেছে। তো আমরা যেটা হয়তো চিন্তা করছি যে এখন হয়তো কমে গেছে, কিন্তু আসলে এটার জন্য আমাদের কিন্তু আসলে বসে থাকলে হবে না যে আমাদের কমে গেছে আমরা আবার আগের মতো চলাফেরা করব, আগের মতো হাত ধোবো না, মাস্ক ব্যবহার করব না, সামাজিক দূরত্ব বজায় রাখবো না, কিংবা জনসমাগমে রেগুলার যেতে থাকবো, এই যে বাসা থেকে যখন তখন প্রয়োজন ছাড়া বের হবো, যদি এই কার্যকারিতা আমাদের যদি এইভাবে যদি আমরা চলতে থাকি, অবশ্যই দ্বিতীয় থেকে আমরা তৃতীয় ধাপে চলে যাবো। আর তৃতীয় ধাপটা আমরা আসলে খুবই চিন্তিত। আমরা চাই না যে তৃতীয় ধাপটা আমাদের দেশে আসুক, কারণ তৃতীয় ধাপ সামলানো আমাদের দেশের মতো মানে পার্সপেক্টিভে আমাদের একটা লেস ডেভেলপমেন্ট, একটা ডেভেলপড কান্ট্রিতে আসলে খুবই কঠিন যে আমাদের যে যতটুকু লজিস্টিক সাপোর্ট আছে বা আমাদের যে আর্থসামাজিক প্রেক্ষাপটে এখন পর্যন্ত টেস্ট সেই আগে থেকে যেরকম চলছিল ওইভাবেই চলছে। টেস্ট প্রতিদিন যদি আমরা 1 লাখ 1.5 লাখ টেস্ট করতে পারতাম তাহলে কিন্তু আরো বেশি। হ্যাঁ, টেস্টের ব্যাপারটা, টেস্ট আসলে যদিও আমাদের এখন পিসিআর ল্যাব অনেক বেড়ে গেছে, সরকারি পর্যায়ে বেসরকারি পর্যায়ে অনেক বেড়ে গেছে, কিন্তু মাঝে আসলে কিছুটা হয়তো যে লকডাউন ছিল বিশেষ কারণে সরকার অবশ্যই একটা ভালো যে সিদ্ধান্ত নিয়েছে যে লকডাউন দিয়ে কিছুটা হলেও আমাদের হ্রাস করা গিয়েছে। এই জন্য সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানানো উচিত আমাদের সবার। দর্শক আছেন আমাদের সাথে। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো, আমি চাঁদপুর থেকে সেলিম বলছি। জি, আপনার প্রশ্নটি বলুন। যে আমার প্রশ্ন হলো, আমার একটা ছোট ভাই আর কি বছরখানেক আগে কিডনি রোগের সমস্যা ধরা খাইছে। তখন আমরা সপ্তাহে 2 বার ডায়ালিসিস করাইতাম। আর কি একটা আমাদের কিডনি একজনের সাথে মিটিং হয়েছে, বলছিলাম যে আমরা এটা পরিবর্তন করবো। তখনই হঠাৎ কি করলো, আপনার ওই ভাই আরো বেশি অসুস্থ হয়ে গেল। আমরা ওই আইসিইউতে রাখছি প্রায় 12 রাখার পরে এখন কিছুটা শিথিল হয়েছে। এখন বর্তমানে তার 3 বার সপ্তাহে ডায়ালিসিস করানো লাগে। এখন কি আমরা কি আসলে মানে এই কিডনিটা কি পরিবর্তন করতে পারবো কিনা, আমি এই সম্বন্ধে তো জানতে চাই। ধন্যবাদ। আপনার ছোট ভাইয়ের কথা, যে না আপাতত প্রশ্ন ওনার আসলে উনি ডায়ালাসিস রেগুলার নিচ্ছিল, যেহেতু উনি ডায়ালাসিস রেগুলার নিচ্ছে আমরা ধরে নিচ্ছি উনি ক্রনিক কিডনি ডিজিজ স্টেজ 5-এ যেটা ডায়ালাসিসের উপর ডিপেন্ডেন্ট আছেন। উনি রেগুলার 2টা করে সপ্তাহে 2টা করে ডায়ালাসিস নিয়েছেন। ওনার বয়সটা সম্পর্কে অবশ্য ধারণা দেয়নি যে বয়সটা সম্পর্কে। বয়সটা 32 যে 28 যেহেতু ওনার বয়স 28 এবং বয়সটা যথেষ্ট কম, সেই ক্ষেত্রে ওনার জন্য আসলে ডায়ালাসিস হচ্ছে আসলে কিডনি সংযোজন বা পরিবর্তনটাই ওনার জন্য সবচেয়ে উত্তম চিকিৎসা। যে আমরা বলবো ট্রান্সপ্লান্ট সবসময় উত্তম, কারণ এটা হচ্ছে টোটাল রিপ্লেসমেন্ট। তার শরীরে যে কিডনি যে কাজগুলো তার আগে করতো সেই সম্পূর্ণ কাজটাই আবার যদি ট্রান্সপ্লান্ট করে সে আগের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। কারণ ডায়ালাসিস তো একটা শুধুমাত্র রক্ত পরিশোধন করে যে পানির যে চাপটা কিংবা বিপাকজনিত বজ্রটা বের করে, বাকি কিন্তু কাজগুলো কিন্তু সম্পূর্ণ হয় না। আর তার যেহেতু বয়স কম, অবশ্যই তাকে কিডনি সংযোজন করাটাই অতি উত্তম। যেহেতু উনি বলেছে ডায়ালাসিস নেওয়া অবস্থায় তার হয়তো শারীরিক অবস্থা হয়তো খারাপ হয়ে গেছিল, এখন হয়তো বা 2টা ডায়ালাসিস যখন নিচ্ছিল সপ্তাহে, সেটা হয়তো তার জন্য মানে পরিপূর্ণ বা সঠিকভাবে হয়তো সঠিক হচ্ছিল না, যেটা হচ্ছে অ্যাডিকুয়েট অফ ডায়ালাসিস হচ্ছিল না। সেক্ষেত্রে হয়তো কি ধরনের সমস্যা হচ্ছে উনি হয়তো ওইভাবে বলেনি যে অসুস্থ হয়ে গেছে। অসুস্থ অনেক কিছুই হতে পারে, তার সেই সাথে প্রেশার বেড়ে যেতে পারে, তার শ্বাসকষ্ট হতে পারে, তার শরীরে পানি যে ভলিউম ওভারলোড হতে পারে, যেটা পালমোনারি এডিমা ডেভেলপ করতে পারে। কিন্তু পরবর্তীতে উনি কিন্তু 3টা ডায়ালাসিস নেওয়ার পর ওনার কথা থেকে বোঝা যাচ্ছে এখন কিছুটা স্টেবল আছে। যেহেতু এখন স্টেবল আছে, উনি 3টা ডায়ালাসিস করেই চলতে থাকবে। আর ওনাকে যেটা সবসময় খেয়াল রাখতে হবে যে কোনো ব্লাড ট্রান্সফিউশন না করে উনি যদি রক্ত যদি শরীরে কম থাকে উনি ওই ইরাইথ্রোপয়েটিন জাতীয় যে ইনজেকশন সেগুলাই নিবে, ব্লাডটা নিবে না। আর উনি ওই ট্রান্সপ্লান্টের জন্যই আগাতে থাকবে। ডোনার সিলেকশনটাই আসলে সবচেয়ে কঠিন একটা ব্যাপার। তো উনি আপন জনের মধ্যে থেকে অবশ্যই ডোনার সিলেকশন করে অবশ্যই ট্রান্সপ্লান্টের দিকে আগাবে। এই ক্ষেত্রে 3টা ডায়ালাসিস নিচ্ছে বা তার যে কন্ডিশন, তার জন্য এটা কোনো কোনো কন্ট্রাইন্ডিকেশন না, কোনো না, প্রতিবন্ধকতা না। আচ্ছা, মানে ডায়ালাসিস উনি চেষ্টা করবেন, ট্রান্সপ্লান্টই উনি করবে, সেজন্য সর্বোচ্চ চেষ্টা করা উচিত ট্রান্সপ্লান্টের জন্য। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে গিয়ে যে ওয়েভটা আসছে সেটা করোনার জন্য।
তো সেক্ষেত্রে আবার এখন দেখা যাচ্ছে আরেকটা সমসাময়িক বিষয় যেটা হচ্ছে ভ্যাকসিনের সেকেন্ড ডোজের স্বল্পতা, মানে যারা প্রথম ডোজ নিয়েছে অনেকেই সেকেন্ড ডোজ পাবে কি পাবে না এই বিষয়ে আম, কথাবার্তা চলছে, মানে স্বল্প স্বল্প হয়ে নতুন ভ্যাকসিন আসছে না, এই বিষয়ে একটু বলবেন। যে অনেকেই চিন্তা করছে তাহলে কি আমরা যে প্রথম ডোজ যে কোম্পানিটা পেলাম পরের ডোজটাকে অন্য কোম্পানিটা নেবে কিনা, বা নিলে কি হবে, আসলে কোনো কার্যকারিতা থাকবে কিনা একটু বলবেন। যে ভ্যাকসিন তো অবশ্যই যেহেতু করোনা বৈশ্বিক মহামারীতে এর কোনো মানে এখন পর্যন্ত প্রুভেন বা একদম কার্যকর কোনো ঔষধ আবিষ্কৃত হয়নি। যে ওষুধগুলো আমরা প্রয়োগ করি সেগুলো এখনো ট্রায়াল ফেজেই আছে, এখনো আসলে গবেষণা পর্যায়ে রয়ে গেছে। তো সেই ক্ষেত্রে প্রতিরোধ ব্যবস্থাটাই আসলে গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে হচ্ছে প্রতিরোধের সবচেয়ে বড় অংশই হচ্ছে ভ্যাকসিন। অবশ্যই বাংলাদেশে আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমাদের সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং সরকারের ঐকান্তিক প্রচেষ্টার ফলে বাংলাদেশে ভ্যাকসিন কিন্তু অনেক আগেই চলে এসেছে এবং আমরা আসলে বাংলাদেশের একটা বিশাল অংশই অলরেডি ভ্যাকসিনেটেড হয়ে গিয়েছে। কেউ কেউ হয়তো এখন আমরা অনেকে ফার্স্ট ডোজ দিয়ে সেকেন্ড ডোজের অপেক্ষায় আছে, আর অনেকেই দেখা যায় সেকেন্ড ডোজ পেয়ে গেছে, কিন্তু ওই পরিমাণ হয়তো আমাদের নীতিমালা বা আমরা হয়তো আনতে পারিনি, বা আমাদের কিছু স্বল্পতা, ভ্যাকসিনের স্বল্পতা থাকার জন্য কিছু একটা গ্রুপ দেখা যাচ্ছে যে ফার্স্ট ডোজ পেয়ে গেছে কিন্তু সেকেন্ড ডোজ পাবে কিনা সেটা এখন যথেষ্ট সন্দেহের পর্যায়ে আছে। পাবেন সম্ভাবনা কম যদি নেক্সট ভ্যাকসিন যদি না আসে। আর আমরা যেটা দিলাম অ্যাস্ট্রাজেনেকার যে কোভিশিল্ড যে ভ্যাকসিনটা, যে সিরাম ইনস্টিটিউট থেকে যেটা এসেছে, সেটা অত্যন্ত কার্যকারিতা কিন্তু খারাপ না, ভালোই। আমাদের মানে এই পর্যন্ত যে স্টাডিগুলো করা হচ্ছে দেখা যায় যে প্রোটেকশন অ্যান্টিবডি লেভেল কিন্তু খারাপ না, প্রায় 90% কেসেই কিন্তু যদি সাকসেস রেট, যদিও ওরা বাইরের দেশের স্টাডিগুলোতে বলে যে 67%, প্রায় 66% আমাদের এটাতে প্রোটেক্টিভ লেভেল যেটা, কিন্তু দেখা যাচ্ছে যে সেকেন্ড ডোজটা এখন অন্য যে আদার্স ভ্যাকসিন আছে, ভ্যাকসিন এই পৃথিবীতে এই পর্যন্ত যে ভ্যাকসিনগুলো তৈরি হচ্ছে তার মধ্যে কোভিশিল্ড তো আছে, অ্যাস্ট্রাজেনেকা, এছাড়া কিন্তু যেটা ফাইজারের রয়ে গিয়েছে, তা মডার্নার ভ্যাকসিন রয়েছে, স্পুটনিক যেটা রাশিয়ান ভ্যাকসিন, আর সিনোফার্ম যেটা সিনোভ্যাক্স। কিন্তু সিনোফার্মের যে সিনোভ্যাক্স কিংবা স্পুটনিক, আমার কোভিশিল্ড যে সিরাম ইনস্টিটিউটের, আরেকটা ক্যাটাগরি আছে জনসন অ্যান্ড জনসন, তাদের সবগুলোই দুটো ডোজ লাগে। জনসন অ্যান্ড জনসনের শুধু সিঙ্গেল ডোজ হলেই হয়। তো যেহেতু ওই ফাইজার, মডার্না, জনসন অ্যান্ড জনসন এই টিকাগুলো যে তৈরির যে পদ্ধতি, সেই পদ্ধতিতে এই টিকাগুলোকে প্রিজার্ভ করতে হলে অনেক টেম্পারেচার অনেক কমিয়ে রাখতে পারে। সেই লজিস্টিক সাপোর্ট যেহেতু আমাদের দেশে নাই, সেটা আমরা এই জন্য হয়তো আমরা ওটা আনতে পারিনি। তো অপরপক্ষে যেগুলো স্পুটনিক, কোভিশিল্ড কিংবা সিনোফার্মের যে ভ্যাকসিনগুলো, এইগুলোর কিন্তু যে মেকানিজম তৈরি করার যে পদ্ধতি মোটামুটি একই, মানে একই ভাবে যেটা তৈরি করা হয়েছে, যার ফলে এই ভ্যাকসিনগুলো কিন্তু মোটো কাছাকাছি সিমিলারিটি আছে। কিন্তু ফার্স্ট ডোজ যদি কেউ কোভিশিল্ড নেয় এবং সেকেন্ড ডোজ এইগুলো থেকে কোনোটা নিতে পারবে কিনা, স্পুটনিক অথবা যেটা হচ্ছিল সিনোফার্ম, এটা নিতে পারবে কিনা, এটা এখন আসলে এই ট্রায়াল ফেজই আছে। ম্যাচ এন্ড ম্যাচিং বলে যে আসলে এটা কতটা পারা যাবে কি যাবে না, কতটা কার্যকারিতা হবে, এখন এই মুহূর্তে আসলে কোনো মানে সিদ্ধান্তে আসা যায়নি, যে এক্সপার্ট অপিনিয়ন এখনো ওইভাবে আসেনি, যেহেতু এখন গবেষণা চলছে। কিছু কিছু দেখা যাচ্ছে এখন আমরা কি ট্রায়াল ফেজেই আছে, যারা মোর রিস্ক, যাদের রিস্ক ফ্যাক্টর বেশি, যারা ডায়াবেটিক, হাইপারটেনসিভ, ক্রনিক কিডনি ডিজিজ, সিওপিডি বা অ্যাজমা আছে, বয়স 55-র বেশি, তাদের ক্ষেত্রে যদি সেকেন্ড ডোজ লাগে হয়তো বা সেই ক্ষেত্রে একটা ট্রায়াল ফেজে যাওয়া যেতে পারে। দর্শক আছে আমাদের সাথে। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম আব্দুর রশিদ, বগুড়া থেকে বলছি। হ্যালো, আমার নাম আব্দুর রশিদ। জি, প্রশ্নটি বলুন। প্রশ্ন হলো, আমরা গ্রামের সাধারণ মানুষ, আমাদের যে কিডনি রোগ হচ্ছে এটা কিভাবে বুঝবো, আর কি যে লক্ষণগুলো কি? আচ্ছা, হ্যাঁ, খুব ভালো একটি প্রশ্ন করেছে, কিডনি রোগের লক্ষণগুলো কি। হ্যাঁ, এটা অবশ্যই জানা উচিত। ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। কিডনি রোগের যদি লক্ষণের কথা আমরা চিন্তা করি, প্রথম কথা হচ্ছে কিডনি দেখা যায় যে অ্যাসিম্পটোমেটিক, আমরা বলি উপসর্গবিহীন কিন্তু অনেক দিক থেকে যায়। উপসর্গ কোনো লক্ষণই হয়তো দীর্ঘদিন ধরে হয়তো প্রকাশ নাও পেতে পারে। বিশেষ করে ক্রনিক কিডনি ডিজিজ বা ধীর গতি কিডনি বিকলতা সেগুলো কিন্তু এমনও হয় যে অনেক দীর্ঘদিন তো তার মাঝে আছে, হয়তো উনি জানেন না। সেই ক্ষেত্রে হয়তো আস্তে আস্তে দেখা যায় যে যখন প্রকাশ পায় তখন দেখা যায় যে কিডনির যে কার্যকারিতা দেখা যায় 50% নিচে যখন নেমে যায়, তখনই কিন্তু আস্তে আস্তে করে তার প্রকাশ পেতে থাকে। কি হয়, আস্তে আস্তে ক্ষুধা-মন্দা লাগবে, তার একটা অস্থির ভাব থাকবে, শারীরিক দুর্বলতা থাকবে, আস্তে আস্তে বমি বমি একটা ভাব থাকবে, দেখা যাচ্ছে যে সে খেতে পারতেছে না, ধীরে ধীরে শরীরে হাতে পায়ে হয়তো বা পানি চলে আসছে, প্রস্রাবের পরিমাণটা কিছু কিছু ক্ষেত্রে কমে যেতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, শরীরে যেহেতু রক্তের মাত্রাটা আস্তে আস্তে কমতে থাকে, একটু হাঁটাচলা করলেই হয়রান লাগবে বা খারাপ লাগতে থাকবে। একটা পর্যায়ে গেলে শ্বাসকষ্ট এবার যদি অ্যাডভান্স হতে থাকে, যদি আগাতে থাকে যে কিডনির সমস্যাটা, ওই সময় যদি উনি চিকিৎসা না নেয়, দেখা যায় যে একটা সময় তার খিঁচুনি হতে পারে, তার জ্ঞান হারায় যেতে পারে, সেটা অজ্ঞান হয়ে যেতে এমনকি মৃত্যুও হতে পারে।
কিন্তু আকস্মিক কিডনি অপরপক্ষে যদি আকস্মিক কিডনি বিকলতা হয়, যেটা আমরা প্রথম দিকে একটু আলোচনা করেছি, সেই ক্ষেত্রে কিন্তু আসলে বোঝা যায়, খুব তাড়াতাড়ি বোঝা যায়। দেখা যায় যে পেশেন্টের হঠাৎ করে দেখা যাচ্ছে যে প্রস্রাবের পরিমাণটা কমে গেছে, একদম কমে যেতে যেতে কমে যাচ্ছে। দেখা যাচ্ছে শরীরে সাথে সাথে পানি চলে আসছে, মানে বমি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, হেঁচকি হচ্ছে, খিঁচুনি হচ্ছে, কিংবা অজ্ঞান হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রটা তাড়াতাড়ি বোঝা যায়, কিন্তু অপর পক্ষটা আসলে বোঝাটা খুব কঠিন। এই জন্য সেই ক্ষেত্রে যাদের ক্ষেত্রে ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে, অথবা বংশগত কোনো কিডনি জটিলতা আছে, পলিসিস্টিক কিডনি ডিজিজ, এটা যদি আগে থেকে জানতে পারে, তাহলে তারা কিন্তু একটা রেগুলার যদি ফলো আপে থাকে, তাহলে কিডনির সমস্যা কিন্তু আগেই ধরা পড়ে। আর যত আগে ধরা পড়বে তত আগে চিকিৎসা নিলে উনি কিন্তু ভালো থাকবে। আচ্ছা, আমি একটু তাহলে পিছনের দিকে যাই, যে আমরা বলছি আকস্মিক কিডনি ডিজিজ আর হচ্ছে ধীরগতি, একটু বলবেন যে কোন ক্ষেত্রে কোনটা হয়, এটা একটু বললে ভালো হয়। না, আকস্মিক আমরা তো শুনেছি যে ধীরগতিটা হচ্ছে ক্রনিক কিছু ডিজিজ যেমন ডায়াবেটিস, প্রেশার, এগুলো থাকে। আকস্মিক কিডনি ডিজিজটা হঠাৎ করে কিভাবে হতে আকস্মিক পারে? কিডনি বিকলতা হঠাৎ করে হতে পারে। হঠাৎ রোগী দেখা যাচ্ছে যে ডায়রিয়া, জি, বাংলাদেশ বিশেষ করে আমাদের থার্ড ওয়ার্ল্ড অথবা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা লেস ডেভেলপ যে ডেভেলপিং কান্ট্রিগুলোতে দেখা যায় যে পেশেন্টের ডায়রিয়া থেকে প্রচুর ডায়রিয়া হয়ে পানি শূন্যতা, এতটা পানি শূন্যতা হয়ে তার দেখা যাচ্ছে যে কিডনিতে যে পরিমাণ পুষ্টি দরকার বা যে পরিমাণ সার্কুলেশন রক্ত প্রয়োজন সরবরাহ করা, সেটা হচ্ছে না, প্রেশারটা কমে যাচ্ছে। সেই ক্ষেত্রে কিডনি দেখা যায় হঠাৎ করে কিডনি বিকল হয়ে গেল। এছাড়া দেখা যায় যে ইনফেকশন, সেপসিস, আমরা বলি যে এত মারাত্মক ইনফেকশন, সিভিয়ার সেপসিস হয়ে দেখা যাচ্ছে প্রেশার কমে যাচ্ছে, সেপটিক শক বলি, প্রেশার কমে যাচ্ছে, সেই ক্ষেত্রে হতে পারে। কিছু ড্রাগস, কিছু ওষুধের কারণে পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে হঠাৎ করে কিডনি বিকল হতে পারে। এমনকি কিছু খাবার থেকেও হতে পারে। বিশেষ করে অনেকে দেখা যাচ্ছে আগে থেকে কিডনির সমস্যা জানে না হয়তো, কিন্তু ওই যে কামরাঙ্গা, স্টার ফ্রুটস যদি অতিমাত্রায় কেউ খেতে, কামরাঙ্গা আছে, বিলম্বি একটা ফল আছে, এটা যদি অতিমাত্রায় যদি খায়, দেখা যাচ্ছে যে তখনই হয়ে যাচ্ছে। অথবা কোনো বি স্টিং, মানে যে মৌমাছি কিংবা ইয়ে থেকে এত বেশি যে কামড় দিয়েছে, যে সেই থেকে দেখা যাচ্ছে যে হঠাৎ কিডনি। দর্শক আছে আমাদের সাথে। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, আমার প্রায় 2 সপ্তাহ ধরে কিডনি প্রচন্ড ব্যথা করতেছে। তবে আমি 6 রোজা পর্যন্ত কিছু অ্যান্টিবায়োটিক ওষুধ দিছিল, কিসের গিরা ব্যথা, 2টা গিরা আমার অকেজ ছিল, ওই 2টা গিরা নিয়ে উঠবস করতে পারি না, খুব কষ্ট হচ্ছিল। তো একটা পর্যায়ে আমি ডাক্তার ওই মনিরুজ্জামান স্যারের শরণাপন্ন হই, সেখানে সে প্রেসক্রিপশন করে আমাকে ওষুধ দেয়, 4 পদের ওষুধ দেয়, 3 পদ খায় এক বেলা, আর 2 বেলা খায় 3 পদের, আর 1 পদ দেয় ইয়াকে ওই যে ক্যালসিয়ামের 1 পদ দেয়, এটা খায় রাত্রিবেলা। হ্যাঁ, তো এখন খাইতে খাইতে ওই 6 রোজা পর্যন্ত আসছি, কিন্তু ওই দিনের বেলা পানি খাইতে পারি না, যার জন্য আমি 6 রোজা পর্যন্ত রোজা ছিলাম, খাইছি পানি, কিন্তু যখন খাইতে পারি না প্রচন্ড ব্যথা করে কিডনি, এই জন্য আমি রোজা বাদ দেই নাই, ওষুধ বাদ দিয়ে দিছি। ওষুধ বাদ দিয়ে এখন চলতেছি, কিন্তু ব্যথাটা আর কমলো না। ব্যথা বর্তমানেও, কিডনির ব্যথা এখনো মাঝে মাঝেই প্রচন্ড ব্যথা ওঠে, ডানে, সামনে এবং পিছনে। তো এটা করণীয়টা কি? জি, আচ্ছা, আপনার কি কোনো জ্বর থাকে কিনা, প্রস্রাবে কোনো জ্বালা পোড়া আছে কিনা? জি 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 স্যার, প্রস্রাবে সমস্যাটা প্রথম ছিল আমার, ডাক্তার ধরা পড়ে নাই। প্রথমে আমার প্রস্রাবের সমস্যা ছিল, হলুদ হতো প্রস্রাব, ঘন প্রস্রাব হতো, হলুদ হইতো, কিন্তু প্রস্রাবের পরীক্ষা 2 বার করাইছি, কিন্তু ওই প্রস্রাবে ধরেন ইনফেকশন ধরা পড়ে নাই। তারপরে রক্ত পরীক্ষা করতে বলছে, রক্ত পরীক্ষা করছি, রক্ত পয়েন্ট হলো 14.2, আমার ব্লাডের 14.2 রক্ত, আর রক্ত গ্রুপ হলো এ পজিটিভ। তো এখন ঘটনা কিডনি ব্যথা করতেছে, কারণটা কি? কিডনির ব্যথা আপনার কেন মনে হচ্ছে? আচ্ছা, আমরা এই প্রশ্ন উত্তরের বিরতির পর এসে দিচ্ছি। দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন, আপনার এই প্রশ্ন উত্তর আমরা একটা বিরতির পর এসে দেব। ফিরছি ছোট্ট একটি বিরতির পর। ইডব্লিউ ভিলা মেডিকেল স্বাস্থ্য সংলাপের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ইডব্লিউ ভিলা মেডিকেল স্বাস্থ্য সংলাপে। আজ আমরা কথা বলছি কিডনি রোগে করণীয় এই বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন ডাক্তার আবু নঈম মোহাম্মদ আব্দুল হাই। বিরতিতে যাবার আগে একজন দর্শক ছিলেন আমাদের সাথে, উনি বলছেন যে ওনার কিডনিতে ব্যথা, এই বিষয়ে একটু বলবেন। কিডনিতে ব্যথা, আসলে প্রসঙ্গটা যখন আসবে, কিডনি ব্যথা নিয়ে আমাদের কাছে যারা আসে, বিশেষ করে পিছনের দিকে যখন মাজার দুই পাশে ব্যথা নিয়ে, তখন অনেকের ধারণা যে তার কিডনিতে ব্যথা হচ্ছে। আসলে কিডনিতে ব্যথা, কিডনি রোগের জন্য যে সব কারণগুলো ব্যথা ওইভাবে সব ক্ষেত্রে হয় না। কিছু ক্ষেত্রে কখন হবে, যখন কোনো কারণে যদি আমরা যেটা সংক্রামক, অর্থাৎ ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন বা মূত্রনালীর যে সংক্রমণ হয়ে যখন অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস বা কিডনিতে যখন ইনফেকশন হয়ে যায়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই মাজার পিছনের দিকে একদিকে তীব্র ব্যথা হতে পারে, বমি হতে পারে,
জ্বর হতে পারে, যেটা কাঁপুনি দিয়ে জ্বর আসতে পারে, প্রস্রাবে জ্বালা পোড়া হতে পারে, প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে, এই এক ক্ষেত্রে কিন্তু ব্যথা হতে। অন্য আরেকটি ক্ষেত্র যেটা আলোচনা করিনি, পাথরজনিত যে কিডনি রোগগুলো আছে, যদি কিডনিতে কোনো স্টোন হয় অথবা কিডনি মূত্র নালীতে কোনো স্টোন থাকে, সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ব্যথা নিয়ে রোগীরা আসে। এছাড়া আরও কিছু কারণে আমরা বলি যে ওগুলো আসলে রেয়ার, যদি কোনো কারণে ইনফার্কশন হয় বা অন্য কোনো কারণে যদি হয় সেক্ষেত্রে অনেক সময় হতে পারে, সেগুলো রেয়ার। এই দুটো হচ্ছে সাধারণত বেশি হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেসব রোগীরা মাজা বা পিছনে থেকে ব্যথা নিয়ে আসে তা কিডনির জন্য হয় না। দেখা যায় মাজার পিছনে দিকে মেরুদণ্ডের পাশে দুটো মাসেল থাকে, যেগুলো ওই মাসেলগুলো যে মানে যেটা ছিল সংকোচন হয়, সংকোচনের জন্য অনেক সময় যেমন স্পাজম সংকোচন হয়ে দেখা যায় যে ব্যাক স্পাজমের জন্য অনেক সময় বা তার দেখা যাচ্ছে হচ্ছে লাম্বার স্পন্ডালাইসিস বা ওই জাতীয় কোনো বা হাড়ে কোনো ক্ষয় থাকার কারণে অথবা তার পিএলআইডি থাকতে পারে, সেই কারণে কিন্তু অনেক সময় দেখা যায় যে ব্যথা হতে পারে। মাজায় ব্যথা সাধারণত ওই স্পাজমের জন্য অনেক সময় বেশি হয়, বেশিরভাগ ক্ষেত্রেই, প্রায় 90 to 95% ক্ষেত্রে কিন্তু তাই হয়। উনি যে কিডনির ব্যথা বলছে, আসলে কিডনির ব্যথাটা ঠিক ওনার ধারণা, কিন্তু ওটা কোনো স্ট্যাবলিশড না যে ওনাকে কেউ কোনো ডক্টর কি বলেছে যে ওনার যে কিডনিতে সমস্যা আছে, কিন্তু ওনার কথা থেকে মনে হচ্ছে যে ওনার কিডনিতে মনে হয় না, যেহেতু ইউরিন বলছে, ইউরিনের পরীক্ষা করা, ইউরিনের রিপোর্ট ভালো আছে, রক্তের যে সিবিসি যেটা করে সেখানেও মনে হচ্ছে ভালো আছে, ওনার হাঁটুতে সমস্যা আছে ক্ষয়জনিত, সেক্ষেত্রে ওনার ক্ষেত্রে মনে হচ্ছে যে ওনার মাজাতে হাড়ে ক্ষয় থাকতে পারে, সেই ক্ষেত্রে ওই অর্থোপেডিক্সের সাথে আসলে পরামর্শ করা উচিত। আর ওনার রক্তে ক্রিয়াটিনিনটা উনি চেক করে দেখতে পারে যে কিডনিতে আসলে কোনো কিডনির কার্যকারিতাটা কেমন আছে। এই ক্ষেত্রে ওনার মনে হয় একজন কিডনি বিশেষজ্ঞের সাথে হ্যাঁ, সরাসরি যদি ওনার মনে হয় যে ওনার যদি সন্দেহ থাকে সেই ক্ষেত্রে উনি করতে পারে, তবে মনে হচ্ছে যে ওনারটা আসলে মেকানিক্যালি হতে পারে, যেটা মাসল স্পাজমের জন্য হতে পারে। আচ্ছা, আমরা এমনিতে একটু আগে বলছিলাম যে ধীরগতি কিডনির সমস্যা যেটা, তো দেখা যায় যে এক্ষেত্রে ডায়াবেটিক রোগীরা, আমরা বলছি যে ধীরগতিটা কিন্তু বোঝা যায় না, কিডনিতে যে বিকল হচ্ছে আস্তে আস্তে, তখন দেখা যায় যে বোঝা যায় না, হঠাৎ করে দেখা যায় যে তার শরীরটা খারাপ হয়ে গেল, তখন বের হলো যে কিডনিতে প্রবলেম হয়ে গেছে। তো কি করা উচিত? কেউ যদি কোনো ডায়াবেটিক পেশেন্ট যদি অনেক দিন ধরে ডায়াবেটিসে ভুগে থাকে, তাহলে তার কি আসলে কি ধরনের মেজারমেন্ট করা উচিত? হ্যাঁ, ডায়াবেটিস তো আসলে যেহেতু একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছিল ক্রনিক কিডনি ডিজিজের জন্য, তো ডায়াবেটিস পেশেন্ট যখন ডায়াবেটিস হবে, প্রথম কথা হচ্ছে ডায়াবেটিসটা তাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য রাখার জন্য তাকে যেসব পদক্ষেপ নিতে হবে সব পদক্ষেপই তাকে নিতে হবে। একজন এন্ডোক্রাইনোলজিস্ট অথবা কোনো ডায়াবেটিক সেন্টারে উনি নিয়মিত ফলো আপে থাকতে হবে, তাকে ফলো আপে থাকতে হবে এই জন্য যে তার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণের মধ্যে আছে কিনা, আর রেগুলার কিছু রুটিন কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হয়। বিশেষত সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা হচ্ছে একটা ইউরিনে উনি প্রথমে একটা ইউরিন করে দেখতে পারে, ইউরিনে অনেক সময় দেখা যাচ্ছে কোনো প্রোটিন যাচ্ছে কিনা। তো সাধারণত নর্মাল ইউরিনে অনেক সময় প্রোটিন বোঝা যায় না, ট্রেস আসে বা কারণে, সেক্ষেত্রে মাইক্রো অ্যালবুমিন যাচ্ছে কিনা, আমরা মাইক্রো অ্যালবুমিনটা ইউরিন ফর মাইক্রো অ্যালবুমিনটা যদি দেখে যে ওনার আসলে অ্যালবুমিনের মাত্রাটা কতটুকু, যে প্রস্রাবের মাত্রাটা অ্যালবুমিনের মাত্রাটা কি বেশি পরিমাণে যাচ্ছে কিনা, মাইক্রো অ্যালবুমিন লেভেল যদি ওই লেভেল থেকে ধরে, তখন থেকে ওনাকে কিন্তু আসলে সাবধানতা অবলম্বন করতে হবে। তখন থেকে ধরে নিতে হবে যে হ্যাঁ, ওনার কিডনিতে আস্তে আস্তে যে কিডনি ডায়াবেটিসের জন্য কিডনি জনিত সমস্যাটা তৈরি হচ্ছে। ওই সময়টা যদি উনি ধরতে পারে, ওই সময় অনেক সময় চিকিৎসা দিলে দেখা যায় যে প্রোটিনটা হয়তো কমায় রাখা যায় বা নিয়ন্ত্রণের মাঝে রাখা যায়। তো সেক্ষেত্রে প্রথম যে কথা বললাম যে নিয়ন্ত্রণ, ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখতে হবে। আর ডায়াবেটিসের রোগীদের অনেক সময় দেখা যায় যে উচ্চ রক্তচাপও থাকে, উচ্চ রক্তচাপটা, আর যখনই প্রোটিনুরিয়া যে প্রোটিনটা আসতে থাকে দেখা যায় আস্তে আস্তে তার ব্লাড প্রেশারটা বাড়তে থাকে, কিডনির কারণেও কিন্তু বাড়তে পারে। সেই ক্ষেত্রে কিন্তু ওই রক্তচাপটা তাকে অবশ্যই নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। ফলো আপের মধ্যে তাকে একটা যেটা হচ্ছিল তার যে আমরা ইউরিনটা রেগুলার দেখবো, তার সিরাম ক্রিয়েটিনিনটা দেখবো যে ক্রিয়েটিনিনটা বেড়ে যাচ্ছে। আসলে ক্রিয়েটিনিন একটা লেট মার্কার, আমরা বলি এটা আসলে অনেক পরে বাড়ে। 50% কার্যকারিতা না কমলে কিন্তু আসলে ক্রিয়েটিনিনটা সাধারণত বাড়ে না, বাড়তে চায় না। সুতরাং আমাকে কিন্তু ইউরিনটা একটা খুবই গুরুত্বপূর্ণ, ইউরিন যে মাইক্রো অ্যালবুমিন যেটা বলছে সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা। আর অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও আমরা অনেক সময় করে দেখি যে তার সেটা কি পর্যায়ে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিছু মানে গুরুত্বপূর্ণ কিছু টেস্ট করে তাকে রেগুলার ফলো আপে থাকতে হবে। অর্থাৎ সে যদি রেগুলার ফলো আপের মধ্যে, যেহেতু আমার ডায়াবেটিস আছে, আমার ভবিষ্যতে কিডনি সমস্যা হতে পারে, হওয়ার জন্য যেসব মেজারমেন্ট তাকে হচ্ছে ফলো আপ করলে সে বুঝতে পারবে যে সমস্যা হচ্ছে কিনা। যদি আমরা আগে থেকে ডিটেক্ট করতে পারি, যে আর্লি যদি ডিটেকশন হয়, তাহলে আমরা চিকিৎসাটা আগে থেকে শুরু করে দিতে পারি। কিন্তু চিকিৎসার যে মূল কথা যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে, সেই ক্ষেত্রে উনি যদি ওনার ড্রাগ ডিসিপ্লিন, ডায়েট ডিসিপ্লিন, ড্রাগ যে সবগুলোই ওনারা যদি প্রথমে ডায়েট ডিসিপ্লিন দিয়ে চেষ্টা করবে, অর্থাৎ খাবারটাকে সে নিয়ন্ত্রণের মাঝে রাখবে, ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলার করবে, তার যদি ধূমপানের অভ্যাস থাকে সেটা পরিত্যাগ করবে, আর যেটা হচ্ছে তার যদি ওজন বেড়ে যেতে থাকে, যে ওজনটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। এগুলো সবকিছু মধ্যে তাতে না হয় তখন কোনো ভাবে হোক তার ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, ড্রাগস দিয়ে নিয়ন্ত্রণ। দর্শক আছেন আমাদের সাথে, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? জি, আমি রিপন দেব বলছি, শ্রীমঙ্গল মৌলভীবাজার থেকে। জি, আপনার প্রশ্নটি বলুন। জি, আমি 2018 সালে
বটি চেক আপের জন্য ভারতে গেছিলাম, তখন আমার প্রথম কিডনি রোগ ধরা পড়েছিল। তো তখন আমার প্রস্রাবের সাথে প্রোটিন যাচ্ছিল 2+। তো ডাক্তার আমাকে বায়োপসি করার জন্য অ্যাডভাইস দিয়েছিল। তো আমি বায়োপসি করার পর রিপোর্ট এসেছিল আমার আইজিএ নেফ্রোপ্যাথি। তো আইজিএ নেফ্রোপ্যাথি রোগ ধরা পড়েছে 2018 সালের জুনে। জি তো এখন বর্তমানে আমার ক্রিয়েটিনিন লেভেল 1.3 1.56 এইরকম থাকে। তো ডাক্তাররা বলছে যে ধীরগতিতে কিডনি খারাপ হচ্ছে। তো আমি বলতেছি ডাক্তার স্যারের কাছে জানতে চাচ্ছি যে ধীরগতিতে এটা কতদিন। আমার বর্তমানে ইজিএফআর প্রায় 55-60 এইরকম। তো এই লেভেল থেকে লাস্ট স্টেজ পর্যন্ত কতদিন লাগতে পারে যেতে, কতদিন সময় পাবো আমি? এবং আরেকটা প্রশ্ন, যেহেতু আমার আইজিএ নেফ্রোপ্যাথির রোগ আছে, এই অবস্থায় আমি কি ভ্যাকসিন নিতে পারবো কিনা? ভ্যাকসিন নিলে আমার কিডনির উপর কোনো প্রভাব পড়বে কিনা? আপনার বয়স কত? জি, আমার বয়স 41 বছর। জি, আর কোনো প্রশ্ন আছে? না না, ধন্যবাদ। ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। ভালো একটি উনি ভালো কোশ্চেন করেছেন। যেহেতু উনি আসলে ওনার যেহেতু প্রোটিনুরিয়া ছিল, সেক্ষেত্রে উনি ভালো চিকিৎসা নিয়েছেন। ওই সময় বায়োপসিটা গুরুত্বপূর্ণ ছিল, বায়োপসি উনি করেছেন। সেই ক্ষেত্রে ওনার যে গ্লোমেরুলার প্রধান আইজিএ নেফ্রোপ্যাথি একটা আসলে এটা গ্লোমেরুলোনেফ্রাইটিসের একটা অংশ, খুব কমন ওয়ার্ল্ড ওয়াইড, বাইরের দেশে অনেক কমন, আমাদের দেশে যদিও ওইভাবে কমন না, পাওয়া যাচ্ছে। আর এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওনার যেহেতু প্রোটিনুরিয়া, আইজিএর জন্য ওনাকে জিজ্ঞেস করা হয়নি যে আইজিএর জন্য উনি ওই যে এসি ইনহিবিটর বলি আমরা, যেটা হচ্ছিল বা এআরবি, যে ওই ড্রাগসগুলো উনি খাচ্ছে কিনা, ওষুধগুলো খাচ্ছে কিনা। কিন্তু ওনার ক্রিয়েটিনিন যেহেতু বাড়া শুরু করছে, আইজিএ নেফ্রোপ্যাথির একটা প্রবলেম হচ্ছিল, এটা হচ্ছিল আস্তে আস্তে যদিও কিডনি ধীরে ধীরে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারলে হয়তো প্রোগ্রেশনটা একটু স্লো থাকবে, কিন্তু একটা পর্যায়ে ধীরে ধীরে দেখা যায় যে ক্রনিক কিডনি, উনি আসলে বলা যাবে এখন ক্রনিক কিডনি ডিজিজেই ভুগছেন। উনি ওই যে স্টেজ সম্ভবত 55 মানে স্টেজ 3-তে আছেন, স্টেজ 3A-তে আছেন। এখনও কিন্তু উনি প্রাথমিক ধাপে আছে। এটা আসলে কত দিনে হবে সেটা কিন্তু আসলে ওইভাবে বলা যায় না যে একদম ডেফিনেট যে এত দিনের মধ্যে ওনার কিডনিটা সম্পূর্ণ বিকল হয়ে যাবে। তা কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে উনি যদি ওই নিয়ম, অর্থাৎ খাবারের যে নিয়ম কানুনগুলো যদি মেনে না চলে, ওনাকে আসলে খাবারের নিয়ম কানুন যদি মেনে চলে, কিছু ওষুধ আছে বিশেষ করে প্রোটিনুরিয়া কমানোর জন্য, আমি বললাম যে সিনেভিটর অথবা এআরবি, সেই ড্রাগগুলো সম্ভবত উনি খাচ্ছে। যেহেতু উনি চিকিৎসা নিচ্ছে বলে উনি এতদিনও কিন্তু ওনার ক্রিয়েটিনিন কিন্তু ওইভাবে কিন্তু প্রোগ্রেশনটা কিন্তু অনেকটা স্লো আছে। তো ওনার ক্ষেত্রে আমি বলবো যে উনি যেভাবে যে ওষুধগুলো সেবন করছে ওগুলো নিয়মিতভাবে খাবে, আর খাবারের যে তালিকা ওনাকে দেওয়া আছে সেটা একদম সবসময় ফলো করবে। ফলো যদি করতে থাকে, উনি রেগুলার 3 মাস পর বা 6 মাস পর দেখা যাবে যে ক্রিয়েটিনিনটা চেক করবে, ইউরিনটা চেক করবে, তার প্রোটিনের মাত্রাটা কি বেড়ে যাচ্ছে কিনা। ভয়টা হচ্ছে অনেক সময় দেখা যায় যে হঠাৎ করে পেশেন্টগুলো দেখা যাচ্ছে যে শরীর খারাপ হয়ে যাচ্ছে, বমি হচ্ছে, হাত পা ফুলে যাচ্ছে, প্রস্রাবে হয়তো রক্তের পরিমাণ বেড়ে গেছে, বিশেষ করে তখন সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় আমরা বলি আরপিজিএন বলি, সেটা কিন্তু হঠাৎ করে কিডনি ফাংশন ডিটোরেট করে। তো সেই ক্ষেত্রটা যেন না হয় সেটা সবসময় খেয়াল রাখতে হবে, যে আগে থেকেই তাকে সবসময় সাবধানতা অবলম্বন করতে হবে। আর যদি কখনো গলা ব্যথা হয়, খেয়াল রাখতে, যে গলা ব্যথা হয় কিংবা যদি কাশি বা বিশেষ থ্রোট যদি হয়, সেক্ষেত্রে সাথে সাথে চিকিৎসা নিতে হবে। অনেক সময় দেখা যায় যে গলা ব্যথা হচ্ছে, সাথে সাথে দেখা যাচ্ছে তার প্রস্রাবে ওই সময় হয়তো দেখা যায় যে এটা রক্ত পরিমাণটা বেড়ে যায়। আইজি কিন্তু অনেকটা সিনফারেঞ্জাইটিস আমরা অনেক সময় বলি যে দেখা যায় যে ওর সাথে একটা সম্পর্কযুক্ত থাকে। সে সবচেয়ে ভালো যে উনি চিকিৎসা নিচ্ছে। আর উনি যে চিকিৎসা নিচ্ছে, যেহেতু উনি বাংলাদেশেও চেষ্টা করবে, যে যেহেতু উনি সম্ভবত ভারতে চিকিৎসা নিয়েছেন না, ভারতে, বাংলাদেশেও একজন কিডনি বিশেষজ্ঞের সবসময় ফলো আপে থাকতে হবে। আমরা আরো কিছু কথা বলবো বিরতির পর এসে। ফিরছি ছোট্ট একটি বিরতির পর। ইডব্লিউ ভিলা স্বাস্থ্য সংলাপের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ইডব্লিউ ভিলা মেডিকেল স্বাস্থ্য সংলাপে। আজ আমরা কথা বলছি কিডনি রোগে করণীয় এই বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন ডাক্তার আবু নঈম মোহাম্মদ আব্দুল হাই। বিরতিতে যাবার আগে আমরা কিডনি বিষয়ে অনেকগুলো বিষয় জানলাম, এখন একটু চিকিৎসা সম্পর্কে জানি। কিডনির যখন চিকিৎসা শুরু করা হয়, প্রথমে কিন্তু সবাই খুব ভয় পায়, ভয়ের যে মানে কিডনি সমস্যা হবে তারপরেই প্রথমে ডায়ালাইসিস, এরকম কি ব্যাপারটা, নাকি আপনারা কোনো একটা ভাগ করে নেন যে কখন থেকে কিভাবে চিকিৎসা করে ডায়ালাইসিস কোন পর্যায়ে দেবেন, দেন একটু বলবেন। কিডনি রোগ আসলে কোন পর্যায়ে ধরা পড়েছে সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ। রোগটা কি, যেহেতু আমরা দুটো ভাগে ভাগ করে নিয়েছি, যেহেতু আমরা হচ্ছে অ্যাকিউট কিডনি ইনজুরির ক্ষেত্রে সেই ক্ষেত্রে প্রেক্ষাপট একরকম, আর যদি আমরা ক্রনিক কিডনি ডিজিজ তার প্রেক্ষাপট অন্যরকম। তো আমরা যেহেতু অ্যাকিউট কিডনি ইনজুরি সম্পর্কে একটু প্রথমে ধারণা দিই, যে অ্যাকিউট কিডনি ইনজুরি সম্পর্কে আমি এর মধ্যে আলোচনা করছি কী কী কারণে হয়। অনেক সময় পাথরজনিত প্রতিবন্ধকতার কারণেও কিন্তু অনেক সময় হয়, বা প্রোস্টেট, এনলার্জ প্রোস্টেটের জন্য পুরুষ মানুষের অনেক সময় দেখা যায় যে দীর্ঘদিন প্রতিবন্ধকতা থেকে হঠাৎ করে কিন্তু কিডনি ফেল করতে পারে, অ্যাকিউট কিডনি ইনজুরি হতে পারে। সেই ক্ষেত্রগুলোতে কিন্তু আমরা যদি রিভার্সিবিলিটি, অর্থাৎ অ্যাকিউট কিডনি যে সবসময় রিভার্সিবল, যখন আমরা একটা চিকিৎসা দেবো সেটা ভালো হয়ে যাবে, সেই ক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব সেই পাথর যদি অবস্ট্রাকশন থেকে অবস্ট্রাকশনটা আমরা রিমুভ করে দেবো, সরিয়ে দিতে হবে। প্রোস্টেট
গ্ল্যান্ড যদি বেশি বড় ওর জন্য যদি হয় সেটাও রিমুভ করতে হবে, অপারেশন করা যায়, সেক্ষেত্রেগুলো ভালো হয়ে যায়। ইনফেকশন থাকলে ইনফেকশনের সময় যদি চিকিৎসা নিতে হবে। পানি শূন্যতা হলে পানি যদি সময় মতো রুগী আসে তাহলে পানি যদি আমরা রিপ্লেস করে দিই, অথবা অনেক রক্তক্ষরণ হলো, রক্তক্ষরণ হয়ে দেখা যাচ্ছে যে সেই পেশেন্টে হয়তো শকে চলে গেল, সেই ক্ষেত্রে কিন্তু আকস্মিক কিডনি বিকল হতে পারে। সেক্ষেত্রে যদি আমরা সেটা রিপ্লেস করতে পারি, সময় মতো যদি করতে পারি, তখন কিন্তু সম্পূর্ণ ভালো হয়ে যায়। বিশেষ করে ইনফেকশনের কথা, মারাত্মক যে ইনফেকশনের কথা বলছি, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে সেপটিক অ্যাবর্শন, গর্ভকালীন যে জটিলতা কিন্তু হয় কিন্তু অনেক পেশেন্টের, সেটা যদি সময় মতো যদি চিকিৎসা দিতে পারি ভালো। কিন্তু দেখা যাচ্ছে যে পেশেন্ট যেই পর্যায়ে চলে এসেছে এর মাঝে তার কিডনি ফাংশনটা অনেক কমে গিয়েছে, যে চিকিৎসা দেওয়ার পরও দেখা যাচ্ছে যে তার শরীরে যে পানির মাত্রাটা অনেক বেড়ে গেছে, অ্যাকিউট পালমোনারি এডিমা, ভলিউম ওভারলোড হয়ে গিয়েছে, কিংবা তার শ্বাসকষ্টটা ওইভাবে বেড়ে গিয়ে তার হয়তো দেখা যাচ্ছে সে অজ্ঞান হয়ে যাচ্ছে, তারপর হার্টের সমস্যা হচ্ছে, ইউরেমিক পেরিকার্ডাইটিস হচ্ছে, কিংবা ব্লিডিং হচ্ছে যেটা কন্ট্রোল করা যাচ্ছে না, ইউরেমিক ডায়াথাইসিস বলি, কিংবা মেটাবলিক অ্যাসিডোসিস বলি, যেটা চিকিৎসা দেওয়ার পরে হচ্ছে না, পটাশিয়ামের মাত্রাটা অনেক বেড়ে গিয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু তার ক্ষেত্রে ডায়ালাসিস শুরু করে দিতে হয়। সেক্ষেত্রে হিমোডায়ালাসিসটা আমরা প্রেফার করি। সব ক্ষেত্রে লাগে না, হয়তো এই ক্ষেত্রে ডায়ালাসিস কিন্তু যে অনেক দিন লাগবে তা না, অল্প কিছু সেশন হয়তো ডায়ালাসিস দেওয়ার পর তার হয়তো আবার ইউরিন প্রস্রাবের মাত্রাটা আবার বেড়ে যেতে থাকে, সে সম্পূর্ণ আবার ভালোর দিকে চলে যেতে পারে। এটা একটা প্রেক্ষাপট। অপরপক্ষে আরেকটা প্রেক্ষাপট যেটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ। ক্রনিক কিডনি ডিজিজের প্রেক্ষাপটটা একটু ভিন্ন। এটা হচ্ছে আমরা আসলে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, বা এটা দিয়ে আমরা কিন্তু কিডনির কার্যকারিতার কিছুটা একটা ধারণা করি, এবং এটা থেকে আমরা একটা ধাপ করে নিই যে ক্রনিক কিডনি ডিজিজ যে এটাকে আমরা 5টা ধাপে ভাগ করে নিই। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ, পঞ্চম ধাপ। যে প্রথম ধাপে আমাদের সাধারণত গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটা দেখা যাচ্ছে 90-এর বেশি থাকছে, বা কিডনিতে কোনো এভিডেন্স থাকছে, কিডনিতে কোনো ড্যামেজের এভিডেন্স থাকলে তখন প্রথম ধাপ বলি। তারপরে যদি আমি বলি যে না, তারপরে যে 60 নিচে যেটা 59 পর্যন্ত, যেটা হচ্ছিল আমরা দেখা যাচ্ছে 30 থেকে 69 পর্যন্ত আমরা হয়তো 30 থেকে 59 পর্যন্ত আমরা স্টেজ 3-তে নিয়ে আসছি। স্টেজ 3 আর স্টেজ 2টা বাদ গেছে। স্টেজ 2 হচ্ছিল যদি আমরা 50 থেকে 59 থেকে অর্থাৎ 59-60 থেকে যদি আমরা 89 পর্যন্ত, এটা হচ্ছে স্টেজ 2। আর তার নিচে আমরা 30 পর্যন্ত আমরা স্টেজ 3 বলছি। 15 থেকে যদি আমি 29 পর্যন্ত আনি স্টেজ 4, আর 15 এর নিচে যখন নেমে আসে আমি স্টেজ 5 যেটা কথা বলি। দর্শকের ফোন নিয়ে আসে একটা দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি অনুপম বলছিলাম জি, বাসাবো থেকে। আমার প্রশ্ন হচ্ছে আমার মার ব্যাপারে। আমার মার বয়স হচ্ছে 77। উনি ডায়াবেটিস, হাইপারটেনসিভ, ইসচেমিক হার্ট ডিজিজ এবং স্ট্রোকের পেশেন্ট এবং সিকেডি পেশেন্ট। ওনার সিকেডি স্টেজ কিন্তু এন্ড স্টেজ অফ কিডনি ডিজিজ আছে, লাস্ট স্টেজ আছে। এখন আমার প্রশ্নটা হচ্ছে একদম সরাসরি প্রশ্ন, আমি জানতে চাচ্ছি এটাই যে একটা সিকেডি পেশেন্ট এন্ড স্টেজে আসলে তার ইনজেকশন ফ্র্যাকশন হচ্ছে 23। এই অবস্থায় কি পেশেন্টকে আপনার ডায়ালিসিস করা যাবে কি যাবে না? ধন্যবাদ, আপনি অত্যন্ত ভালো একটি প্রশ্ন করেছেন। যেহেতু তার আপনি বলছেন যে উনি ডায়াবেটিক, না এই মুহূর্তে আমি অন্য কোনো প্রশ্ন করছি না, যে খুবই ভালো একটা যে সমস্যাটা, এটা আমাদের অনেক পেশেন্টের ক্ষেত্রে হয়, যেহেতু উনি ডায়াবেটিক, হাইপারটেনসিভ, এন্ড আইএসডি আছে, তার এন্ড স্টেজ ইজেকশন ফ্র্যাকশন 25% চলে এসেছে, এন্ড স্টেজ রেনাল ডিজিজ তার অলরেডি চলে এসেছে, স্টেজ 5-এ আছেন। তো ওনার ক্ষেত্রে রেনাল রিপ্লেসমেন্ট থেরাপিটা কি হবে বা কোন ফর্মে হবে? এই ক্ষেত্রে আমরা ডায়ালাসিস অবশ্যই নিতে হবে। সেই ক্ষেত্রে বেটার অপশন হচ্ছে অবশ্যই পেরিটোনিয়াল ডায়ালাসিস। আপনার জন্য পেরিটোনিয়াল ডায়ালাসিস সবচেয়ে ভালো অপশন, যেটা হচ্ছে কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি পেরিটোনিয়াল ডায়ালাসিস, যেটা সিএপিডি, যেটা হোম ডায়ালাসিস, ঘরে বসেই যে ডায়ালাসিসটা নেওয়া যাবে। ওনার ক্ষেত্রে হিমোডায়ালাসিসটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। হিমোডায়ালাসিসটা আমরা সাজেস্ট করবো না, এটা উনি টলারেট করতে পারবেন না, যেহেতু ওনার কার্ডিয়াক কোমরবিডিটি অনেক বেশি। অবশ্যই আপনি, আমার মনে হয় যদি এন্ড স্টেজ রেনাল ডিজিজের দিকে থেকে থাকে, আমি জানি না যে ক্রিয়েটিনিনের মাত্রাটা এখন কত, বা ওনার শ্বাসকষ্ট কতটুকু আছে, ওনার যে ইজেকশন ফ্র্যাকশন কম, শ্বাসকষ্ট থাকতে পারে, আপনাকে এর মাঝে সিএপিডি প্রোগ্রামে চলে যাওয়াটাই আমি উপযুক্ত মনে করছি। হ্যাঁ, কথা বলে যে সেন্টারগুলোতে সিএপিডি প্রোগ্রামগুলো চলছে, অনেক জায়গায় হচ্ছে, কিডনি ইনস্টিটিউটে করছে, কিডনি ফাউন্ডেশনে করছে, বঙ্গবন্ধু মেডিকেল কলেজে, ওখানে সব জায়গায় করছে। এটাই সবচেয়ে বেস্ট অপশন ওনার জন্য হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাসিস। আচ্ছা, তো আমরা ডায়ালাসিসে ছিলাম, দর্শক ফোন করেছে ডায়ালাসিস নিয়ে। তো ডায়ালাসিসে অনেকে ভয় পায়, শুরুতে দেখা যায় আপনারা তো ফেস করেন, যখন কোনো পেশেন্টকে বলেন যে ডায়ালাসিস করতে হবে, পেশেন্ট কিন্তু সবসময় রিফিউজ করতে চায় যে ডায়ালিসিস একবার শুরু করলে কি না কি হয়ে যাবে। ডায়ালিসিসে ভালোটা একটু বলবেন। আমরা অনুষ্ঠানে একদম শেষের দিকে চলে এসেছি, একটু খুব সংক্ষেপে বলবেন যে ডায়ালিসিস কখন আপনার যখন বলার পর অবশ্যই নেওয়া উচিত কিনা।
যেটা ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে আমরা বললাম যে ধাপগুলো বললাম, যখন আসলে পেশেন্ট যখন চতুর্থ ধাপে চলে যায়, যখন তার জিএফআর আসলে 15 থেকে 29-এ চলে আসে, জিএফআর আমরা এস্টিমেট করে নিই, তখন থেকে আমরা কিন্তু পেশেন্টকে কাউন্সিলিং করতে থাকি যে আপনার যেহেতু কিডনি ফাংশনটা অনেক যে মাত্রায় নেমে গিয়েছে, আপনার কোয়ালিটি অফ লাইফ, আপনি পরবর্তী সময়ে আপনার হয়তো স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন না, করতে গিয়ে আপনার সমস্যা হবে, শ্বাসকষ্ট হতে পারে। সমস্যাগুলো প্রথমে তাকে বলি যে কী সমস্যা হতে পারে কাউন্সিলিংয়ে। তখন ওই পর্যায়ে আমরা বলি রেনাল রিপ্লেসমেন্টটা আপনি এখানে তখন সিদ্ধান্ত নেবেন যে আপনি যে রিপ্লেসমেন্টটা আপনি কীভাবে যাচ্ছেন। আমরা প্রথমে বলো যে আপনি কিডনি সংযোজন যদি করতে পারেন সবচেয়ে ভালো, যেটা ট্রান্সপ্লান্ট বেস্ট অপশন। যদি ট্রান্সপ্লান্টে আপনার যদি ফিজিবিলিটি বা কোনো সমস্যা থেকে করতে পারছেন না, সেক্ষেত্রে সেকেন্ড অপশন অবশ্যই আপনি ডায়ালাসিস, হিমোডায়ালাসিস অথবা পেরিটোনিয়াল ডায়ালাসিস, 2 ধরনের ডায়ালাসিস রয়ে গিয়েছে। দুইটা সম্পর্কে কিন্তু আমরা একটু ধারণা দিই। দেওয়ার পর বলি যে চতুর্থ ধাপ থেকে কিন্তু আমরা বলি যে প্রস্তুতি পর্ব। যদি আপনি হিমোডায়ালাসিস যদি পেশেন্ট নিতে চায়, সেই ক্ষেত্রে সে একটা আর্টেরিওভেনাস ফিস্টুলা করে নিবে। আর পঞ্চম ধাপে যখন চলে যাবে, জিএফআর বিশেষ করে যখন 10-এর নিচে নেমে যাবে, আর সেই সাথে জিএফআর কমার সাথে সাথে যদি তার উপসর্গগুলো তৈরি হয়, দেখা যাচ্ছে যে ক্ষুধামন্দা হচ্ছে অনেক মাত্রায়, তার বমি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, সেই ক্ষেত্রে তো আমাদের অল্টারনেটিভ থাকবে না। উনি যদি চতুর্থ ধাপে যদি প্রস্তুত থাকে, যদি এভি ফিস্টুলাটা করিয়ে রাখেন, তাহলে আমরা পঞ্চম ধাপে কিন্তু সরাসরি ডায়ালাসিসে চলে যেতে পারছি। অন্যথায় কিন্তু আমরা পারছি না। অন্যথায় দেখা যাচ্ছে যে তাকে হয়তো টেম্পোরারি অ্যাক্সেস ক্যাথেটার জুগুলার অথবা ফিমোরাল ক্যাথেটার দিয়ে করতে হচ্ছে। ডায়ালাসিস উনি কেন নিবে? কারণ ওনার কিডনি যখন কার্যকারিতা কমে যাচ্ছে, হ্রাস পাচ্ছে, ওনার কিন্তু স্বাভাবিক প্রস্রাবের মাত্রাটা কমে যাচ্ছে, শরীর ফুলে যাচ্ছে, ক্ষুধামন্দা, বমি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। তো এই অংশটুকু তখন দেখা যায় যে ওষুধ সেবনের পরও দেখা যাচ্ছে যে এটা ঠিক মুক্তি পাচ্ছে না, ওষুধ খাওয়ার পরও ভালো হচ্ছে না। সেক্ষেত্রে তো আসলে ডায়ালাসিস নিলে উনি ভালো থাকবে। বেটার অপশন ডায়ালাসিস করলে ওনার শরীরের পানিটা কমে যাচ্ছে, ওনার খাবারের রুচিটা বাড়ছে। যদিও এটা একটা দীর্ঘমেয়াদী, সবসময় ওনাকে নিতে হবে, কিন্তু বিকল্প তো কোনো ব্যবস্থা নাই। ওনাকে অবশ্যই নিতে হবে ভালো থাকার জন্য, কোয়ালিটি অফ সুন্দর জীবনযাপন। উনি যতদিন বেঁচে থাকবে ততদিন যেন উনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন, সেই জন্যই। কিন্তু ডায়ালাসিস করে কিন্তু 5 থেকে 15 বছর কিন্তু রেকর্ডই আছে, অনেকেই বেঁচে আছেন কিন্তু। সুতরাং সুবিধা তো অবশ্যই আছে, যে ভালো থাকবে, তার যে সিমটমগুলো রিলিফ হবে। অসুবিধা তো কিছু থাকবেই। অসুবিধা হতে পারে যেহেতু একটা সেন্টারে যাচ্ছে, সেন্টারে যাওয়া, তার প্রেশার কমে যেতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। অপরপক্ষে কিন্তু যে পেরিটোনিয়াল সিএপিডি যেটা বলে, কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি পেরিটোনিয়াল ডায়ালাসিসের কথা বলে, সেটা কিন্তু উনি বাসায় বসে নিতে পারবে। হোম ডায়ালাসিস কিন্তু সময় এটা প্রতিদিন ওনাকে নিতে হবে। এটাতে একটা ভয়, যেটা ইনফেকশনের চান্স একটু যদি হাইজিন মেনটেন করে, একটু সুন্দরভাবে যদি করে, একটু শিখে নেয়, তাহলে কিন্তু খুবই ভালো থাকবে। কারণ সিএপিডিতে সুবিধা হচ্ছে ওনার যতটুকু কিডনি ফাংশন রয়ে গেছে, আমরা রেসিডুয়াল রেনাল ফাংশন, সেটা কিন্তু দীর্ঘদিন প্রিজার্ভ থাকবে। মানে হচ্ছে কি যে কোনো ভাবেই হোক চিকিৎসা করার জন্য যা যা করা দরকার। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসে দর্শকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক দেখছিলেন ইডব্লিউ ভিলা মেডিকেল স্বাস্থ্য সংলাপ। আজ আমরা কথা বলছিলাম কিডনি রোগে করণীয় এই বিষয় নিয়ে। আমার বিশেষজ্ঞ চিকিৎসক এই বিষয়ে আপনাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আশা করি আপনাদের অনেক কাজে এসেছে। আজ এখানেই শেষ করছি। আশা করি আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।